এই যে আমরা মাঝে মাঝে ব্যাংকে যাই, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ফেলি, কখনো কখনো ব্যাংক থেকে টাকা তুলি, ব্যাংকে টাকা রাখার জন্য ব্যাংক আমাদের ইন্টারেস্ট দেয়। কিন্তু টেকনিক্যালি দেখতে গেলে দেখবেন আমাদের ব্যাংকে টাকা দেওয়ার কথা, কারণ ব্যাংক আমাদের টাকাটা নিজেদের কাছে গচ্ছিত রাখছে খুব সিকিউরলি, সেখানে কিন্তু ব্যাংক আমাদের উল্টে টাকা দিচ্ছে। তাহলে ব্যাংকের ইনকামটা হচ্ছে কোথা থেকে? এই বিষয়েই আজকে আমরা জানবো, ব্যাংকের বিজনেস মডেল বা ব্যাংকের ইনকাম সোর্স। হ্যালো, আমি ত্রিদীপ, থিঙ্ক অ্যান্ড লার্ন চ্যানেলে আপনাদের স্বাগত। তো চলুন শুরু করা যাক। ব্যাংক কথাটা এসছে ইটালিয়ান ওয়ার্ড ব্যাংকো আর ফ্রেঞ্চ ওয়ার্ড ব্যাংকিউ থেকে, যার মানে হচ্ছে যে টেবিলের ওপর রেখে টাকা পয়সার লেনদেন হয়। আজকের দিনে ইন্ডিয়াতে 34টা ন্যাশনালাইজড ব্যাংক আছে, তার মধ্যে 12টা গভর্নমেন্ট ব্যাংক, যেরকম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা ব্যাংক অফ বরোদা এক্সেট্রা এক্সেট্রা। আর 22টা প্রাইভেট ব্যাংক আছে, যেরকম এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক এক্সেট্রা এক্সেট্রা। এই যে আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা জমা করি বা ব্যাংকে যখন টাকা জমা করি, কখনো কি ভেবে দেখেছেন যে ব্যাংক টাকাগুলোকে নিয়ে কী করে? এরকম তো না যে ব্যাংক টাকাগুলোকে নিয়ে কোনো একটা ঘরের মধ্যে রেখে দিল আর সেখানে একটা হাই সিকিউরিটি দিল। ব্যাপারটা অতটাও সহজ নয়, কারণ এতটা টাকা ক্যাশ হিসাবে কোনো একটা জায়গায় রাখা, সেখানে যতই সিকিউরিটি দিক না কেন ব্যাপারটা কিন্তু খুব রিস্কি হয়ে যায়। ব্যাংক আমাদের কাছ থেকে যে টাকাগুলোকে জমা নেয়, সেগুলো ব্যাংক অন্য কাউকে লোন হিসাবে দেয়। সেই লোন হিসাবে দেওয়ার জন্য ব্যাংক একটা ইন্টারেস্ট চার্জ করে তাদের থেকে, সেই ইন্টারেস্টটাই হচ্ছে ব্যাংকের ইনকাম। এখানে ব্যাপারটা আরও একটু ক্লিয়ারলি বোঝা যাক। আজকের দিনে ইন্ডিয়াতে প্রায় অনেক ধরনের ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেরকম সেভিংস অ্যাকাউন্ট আছে, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে, রেকারিং অ্যাকাউন্ট আছে। তাহলে মোটামুটি কারেন্ট অ্যাকাউন্ট বাদে বাকি সব অ্যাকাউন্টে কিন্তু ব্যাংক আমাদের একটা নির্দিষ্ট ইন্টারেস্ট দেয়। আজকে আমি আমার সেভিংস অ্যাকাউন্টে 100 টাকা রাখলাম, তাহলে সেই 100 টাকা রাখার জন্য ব্যাংক আমাকে 4% ইন্টারেস্ট দেবে, মানে 104 টাকা দেবে। তাহলে ওই 100 টাকাটা যখন ব্যাংকের কাছে গেল, ব্যাংক তখন ওটাকে অন্য কাউকে লোন হিসাবে দিল। সেই লোন হিসাবে দেওয়ার জন্য ব্যাংক কিন্তু 8% চার্জ করে তার থেকে। তাহলে তার থেকে ব্যাংক পাবে হচ্ছে 108 টাকা। তাহলে ব্যাংকের প্রফিট বা ব্যাংকের ইনকাম কোথায় থাকলো? 108 মাইনাস 104, দ্যাট ইজ 4 টাকা। ব্যাপারটা যত সহজভাবে বললাম ততটা সহজ নয়, এখানে আমি 100 টাকার হিসাবে বললাম, এটা আরও ডিটেলসে বোঝাবো। ধরুন আপনি 1 লাখ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছেন। এবার আগের হিসেব মতো ব্যাংক কি ওই 1 লাখ টাকা পুরোটাই অন্য কাউকে লোন হিসাবে দিতে পারে? উত্তরটা না। এক্ষেত্রে আরবিআইয়ের কিছু নিয়ম আছে, কিছু গাইডলাইন্স আছে। আরবিআই হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমের রেগুলেটরি বডি। আরবিআইয়ের নিয়ম কি বলছে? আরবিআই বলছে যে কোনো ব্যাংক যে পরিমাণ ডিপোজিট পাবে, সেই ডিপোজিটের 4% সবসময় ব্যাংককে নিজেদের ক্যাশ রিজার্ভ হিসেবে রাখতে হবে, যাতে যার টাকা সে যখন চায় তখন যেন তুলতে পারে। এটাকে বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও বা CRR। এক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমার মতো যদি সবাই একসাথে টাকা তুলতে চায়, তাহলে তখন কি হবে? তখন তো ব্যাংক কোত্থেকে টাকা দেবে? অবশ্যই এটা সঠিক প্রশ্ন। এই জিনিসগুলো অনেক সময় হয়, সেটাকে ব্যাংক রান বলে। এগুলো কখন হয়? যখন ব্যাংকের মধ্যে বিভিন্ন ফ্রড হয় বা বিভিন্ন ফ্রডের খবর বাইরে আসে, তখন মানুষ প্যানিকড হয়ে ওই ব্যাংকে ডিপোজিট করা সব টাকা তুলতে চায়। তাতে কি হয়? ব্যাংকের কাছে তো অত টাকা থাকে না, কারণ ব্যাংকের কাছে 4% মাত্র রিজার্ভ থাকে। তাহলে আমি যদি 1 লাখ টাকা রাখি, আমার মতো আরও অনেকে টাকা রেখেছে, তাহলে ব্যাংকের কাছে অত টাকা রিজার্ভ হিসেবে থাকে না। তাহলে ব্যাংক কীভাবে টাকা দেবে? এই সময় সেই সব ব্যাংকের যে রেগুলেটরি বডি হয়, যেরকম ইন্ডিয়ার আরবিআইয়ের ক্ষেত্রে আরবিআইয়ের একটা গাইডলাইন থেকে থাকে যে এত টাকার বেশি কখনো আপনি তুলতে পারবেন না। যেরকম অতীতে ইয়েস ব্যাংকের ক্ষেত্রে হয়েছিল বা কিছুদিন আগে ইউএসএ সিলিকন ভ্যালি ব্যাংকের ক্ষেত্রে হয়েছিল। আরবিআইয়ের আরও একটা রুল আছে ব্যাংকিংয়ের ডিপোজিটের ক্ষেত্রে, সেটা হচ্ছে SLR বা স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। এখানে আরবিআই কি বলছে? যে আরবিআই বলছে যে ব্যাংক যে পরিমাণ ডিপোজিট পাবে তার 18% ব্যাংকে ইনভেস্ট করতে হবে, যেখানে যেখানে আরবিআই বলবে। যেরকম গভর্নমেন্ট বন্ড হতে পারে, সেটা সিকিউরিটিস হতে পারে, গোল্ড হতে পারে। এইসব জায়গায় ব্যাংকে 18% টাকা অলওয়েজ ইনভেস্টেড রাখতে হবে, যাতে যখন খুশি ব্যাংকের যদি দরকার পড়ে ওইখান থেকে তুলে নিতে পারে। তাহলে টোটাল ব্যাপারটা কি দাঁড়ালো? আপনি ওই যে 1 লাখ টাকা ব্যাংকে জমা করেছিলেন, ওই 1 লাখ টাকা কিন্তু ব্যাংক পুরোটা লোন হিসেবে কাউকে দিতে পারবে না। আরবিআইয়ের গাইডলাইন অনুযায়ী ওই 1 লাখ টাকার 4% ব্যাংকে অলওয়েজ রিজার্ভ হিসেবে রাখতে হবে, যেটাকে CRR বলে, আগেই আলোচনা করলাম। আর 18% SLR হিসাবে বিভিন্ন জায়গায় ইনভেস্ট রাখতে হবে, যেটা এইমাত্র বললাম। তাহলে 18 + 4 = 22%। বাদে বাকি যে 78%, মানে 1 লাখ টাকা 78% এখানে হচ্ছে 78,000 টাকা বা 78,000। এই 78,000 টাকা কিন্তু ব্যাংক কাউকে লোন দিতে পারে। লোন দেওয়ায় সেখান থেকে যে ইন্টারেস্টটা পাবে, সেই ইন্টারেস্ট থেকে ব্যাংক ইনকাম করতে পারে। তাহলে ব্যাপারটা প্রথমে যেটা বলেছিলাম, 100 টাকা দিলাম, 104 টাকা পেলাম, আর ব্যাংক আরেক জায়গা থেকে 108 টাকা ইনকাম করলো, বদলে যে ইন্টারেস্টের ডিফারেন্সটা 4 টাকা ব্যাংকের প্রফিট থাকলো, অতটাও সহজ কিন্তু নয়। এখানে কিন্তু আরবিআইয়ের কিছু গাইডলাইন মেনে চলতে হবে ব্যাংকে। এবার ধরে নিচ্ছি আপনি যে ওই 1 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে জমা করেছিলেন, ওটা আপনি আপনার SBI
SBI অ্যাকাউন্টে জমা করেছিলেন। SBI কী করবে, SBI 1 লাখ টাকা থেকে 22%, দ্যাট ইজ 22,000 টাকার রিজার্ভ রেখে বাকি 78,000 টাকা সায়ন বলে কোনো একটা ছেলেকে লোন দিল। সায়ন কী করলো, ওই টাকাটা নিয়ে গিয়ে একটা কম্পিউটারের দোকান থেকে ল্যাপটপ কিনলো। ল্যাপটপের যে দোকানটা, তাদের ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ICICI ব্যাঙ্কে। ICICI ব্যাঙ্ক তখন কী করবে, ওই 78,000 টাকাটা থেকে 22% সরিয়ে বাকি যে টাকাটা, মানে 22% এখানে হচ্ছে 17,160 টাকা, ওই 17,160 টাকা সরিয়ে বাকি টাকাটা অন্য কাউকে লোন হিসেবে দেবে। এবার যে লোন নেবে সে ধরুন ওটাকে নিয়ে অন্য একটা কাজে লাগালো, ধরুন অন্য কোনো একটা জিনিস কিনলো। যে জিনিস কিনলো সেই জিনিসের কেনার জন্য তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে ওই টাকাটা গেল, সেই ব্যাঙ্ক তখন ওখান থেকে ফের 22% সরিয়ে বাকি আর একটা জায়গায় লোন দিল। এইভাবেই লোনিং সিস্টেমটা চলতে থাকে। এটাকে বলা হয় ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাঙ্কিং। এবার ভেবে দেখুন, আপনি 1 লাখ টাকা তো ব্যাংকে জমা করেছিলেন, ব্যাংক আপনাকে 4% ইন্টারেস্ট দেবে, মানে আপনি 4% ইন্টারেস্ট পাবেন মাত্র। আর ওই টাকা নিয়ে ব্যাঙ্কগুলো কিন্তু বিভিন্নভাবে খাটিয়ে 8, 9, 10% ইন্টারেস্ট ইনকাম করবে। এবার 8, 9, 10% ইন্টারেস্ট থেকে 4% বাদ দিয়ে যে ইন্টারেস্টের ডিফারেন্সটা থাকবে সেটাই হচ্ছে ব্যাঙ্কগুলোর ইনকাম। আপনি পাচ্ছেন 4%, আর আপনার টাকা খাটিয়ে ব্যাঙ্কগুলো কিন্তু আরও বেশি ইনকাম করছে। যার জন্যই দেখবেন লোন নেওয়ার জন্য ব্যাঙ্ক থেকে আপনাকে বিভিন্নভাবে জোরাজুরি করা হয়, সেটা ফোনে হোক, মেসেজে হোক বা বিভিন্ন জায়গায় হোক। এ তো গেল ইন্ডিয়ান ব্যাঙ্কিং সিস্টেমের কথা। অনেকে যারা ফিনান্সের খবরাখবর রাখেন তারা বলতে পারেন বাইরের দেশে বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে তো ব্যাঙ্কগুলো এত % ইন্টারেস্ট চার্জ করে না লোনের জন্য, তাহলে তাদের ইনকাম কীভাবে থাকে? তারা ইন্টারেস্টের জন্য বেশি চার্জ করে না ঠিকই, কিন্তু তারা কিন্তু সেভিংস অ্যাকাউন্টের রেটও কিন্তু খুব কম দেয়। যেটা আমাদের এখানে 4%, সেটা বাইরের দেশে বিভিন্ন ওয়েস্টার্ন বা ইউরোপিয়ান কান্ট্রিতে সেটা হচ্ছে 0.1 বা 0.2%, যেটা একেবারেই নেগলিজিবল। তাই ইন্টারেস্টের ডিফারেন্সটা কিন্তু ওখানেও থেকে যায়। ওইসব ব্যাঙ্কগুলোও কিন্তু ইন্টারেস্টের ডিফারেন্স থেকেই ইনকাম করে। এছাড়াও ওখানকার ব্যাঙ্কগুলো কিন্তু অ্যাকাউন্ট খোলার জন্য একটা চার্জ নেয়। ইন্ডিয়াতে কী হয়, ইন্ডিয়াতে টাকা নিয়ে ব্যাঙ্কে চলে গেলাম, একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, জিনিসটা অতি সহজ। কিন্তু ওখানে অ্যাকাউন্ট খোলার জন্য ওখানকার ব্যাঙ্কগুলো একটা চার্জ নেয়। ওই চার্জগুলো কিন্তু ওখানকার ব্যাঙ্কের একটা ইনকাম সোর্স। তাহলে ইন্টারেস্টের ডিফারেন্সই হচ্ছে ব্যাঙ্কের মেন সোর্স অফ ইনকাম। এছাড়াও ব্যাঙ্কের আরও কিছু সোর্স অফ ইনকাম আছে, যেরকম ফিজ অ্যান্ড কমিশন। ফিজ অ্যান্ড কমিশন কি? এই যে আমরা ডেবিট কার্ড ইউজ করি, ডেবিট কার্ড ইউজ করার জন্য ব্যাঙ্ক একটা চার্জ নেয়। এটিএম থেকে এক্সট্রা উইথড্রল করতে হলে, মানে 3 বা 4 বারের বেশি উইথড্রল যদি করি সেক্ষেত্রে ব্যাঙ্ক একটা ফাইন নেয়। বা SMS করার জন্য ফোনে, সেটার জন্য ব্যাঙ্ক একটা চার্জ নেয়। আবার মিনিমাম ব্যালেন্স একটা মেনটেন করতে হয় প্রত্যেকটা অ্যাকাউন্টে, সেই ব্যালেন্স মেনটেন করতে না পারলে ব্যাঙ্ক একটা ফাইন নেয়। এই সবগুলোই হচ্ছে ব্যাঙ্কের সোর্স অফ ইনকাম। এছাড়াও ব্যাঙ্ক বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারে ব্যাঙ্কের টাকা, যেরকম গভর্নমেন্ট সিকিউরিটিস হতে পারে, গোল্ড হতে পারে, স্টক মার্কেট হতে পারে। এইসব জায়গায় ইনভেস্ট করেও ব্যাঙ্ক বিভিন্ন ইনকাম করতে পারে। এ তো গেল ব্যাঙ্কের সোর্স অফ ইনকাম। তাহলে ব্যাঙ্কের এক্সপেন্সেস কোথায় হয়, ব্যাঙ্কের খরচা কোথায় হয়? এরকম তো নয় যে শুধু ইনকাম করবে, কোনো খরচা হবে না। ব্যাঙ্কের এক্সপেন্সেস হয় হচ্ছে বিভিন্ন এমপ্লয়ীদের স্যালারি দেওয়ার জন্যে, তারপর ব্যাঙ্কগুলোর যেখানে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলো মেনলি রেন্টে নেওয়া হয়, সেই রেন্ট দেওয়ার জন্যে। এছাড়া ইলেকট্রিসিটি, চেয়ার, টেবিল বা ইন্টারনেট, এই সবগুলোর জন্য ব্যাংকের খরচা হয়। এখানে আমরা একটা এক্সাম্পল নেব, ইন্ডিয়ার মধ্যে থেকে দুটো ব্যাংক নেব এবং তাদের তুল্যমূল্য বিচার করব। প্রথম ব্যাংক হচ্ছে SBI, যেটা ইন্ডিয়ার লার্জেস্ট ব্যাংক, আর একটা হচ্ছে HDFC ব্যাংক, যেটা ইন্ডিয়ার লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক। মার্চ 2023 হিসেব অনুসারে দেখা যাচ্ছে SBI এর মার্কেট ক্যাপ বা ভ্যালুয়েশন হচ্ছে 4,70,000 কোটি, আর HDFCর ভ্যালুয়েশন হচ্ছে 9 লাখ কোটি। তাহলে ভ্যালুয়েশনের দিক থেকে দেখতে গেলে HDFC কিন্তু SBI এর থেকে অনেক বড়। তাহলে এই ভ্যালুয়েশন বা মার্কেট ক্যাপ ডিপেন্ড করে হচ্ছে ওই কোম্পানির স্টক প্রাইসের ওপর। স্টক প্রাইস যত বাড়বে ভ্যালুয়েশন বা মার্কেট ক্যাপ তত বাড়বে। এবার এই স্টক প্রাইস কখন বাড়বে? যখন কোনো কোম্পানির ব্যবসা আরও ভালো হবে, মানে প্রফিট আরও বাড়বে, তখন বিভিন্ন ইনভেস্টাররা এসে ওই কোম্পানির স্টকে ইনভেস্ট করবে, যার জন্যে ওই কোম্পানির স্টক আরও বাড়বে, তখন মার্কেট ক্যাপ বা ভ্যালুয়েশন বাড়বে। মার্কেট ক্যাপ বা ভ্যালুয়েশন কীভাবে বের করে সেটা যদি কেউ জানতে চান, তারা আমাদের মার্কেট ক্যাপ এপিসোডটা দেখে নিতে পারেন। আমি ওপরের কার্ডে আর নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এবার যেহেতু SBI এর মার্কেট ক্যাপ বা ভ্যালুয়েশন HDFC থেকে কম, তাহলে কি SBI অত ভালো প্রফিট করতে পারছে না HDFC এর মতো? সেটাই আমরা এবার দেখব। সো চলে এসেছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে দুটো ব্যাংকের প্রফিট অ্যান্ড লস কম্পেয়ার করার জন্য। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি HDFC ব্যাংক। HDFC ব্যাংকের এখানে যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আছে, এগুলো সবই কিন্তু রুপিস ইন ক্রোর্স, মানে কোটি টাকায়। তাহলে HDFC ব্যাংকের রেভিনিউ, ইন্টারেস্ট, এক্সপেন্স সবই পরপর দেওয়া আছে। রেভিনিউ থেকে এক্সপেন্স মাইনাস করলে হয় হচ্ছে ফাইন্যান্সিং প্রফিট। HDFC ব্যাংকের ফাইন্যান্সিং প্রফিট কিন্তু অলওয়েজ পজিটিভ আছে। এরপর আসে হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স, তারপর নেট প্রফিট। নেট প্রফিট HDFC ব্যাংকের 2022 সালে মার্চে 38,151 ক্রোর। এরপর আমরা আসবো SBI এর। SBI এরও কিন্তু রেভিনিউ, ইন্টারেস্ট, এক্সপেন্স সব পরপর দেওয়া আছে। রেভিনিউ থেকে এক্সপেন্স মাইনাস করলে ফাইন্যান্সিং প্রফিট আছে। এখানে একটা লক্ষণীয় বিষয়, SBI এর কিন্তু ফাইন্যান্সিং প্রফিট সবসময় মাইনাসে আছে। SBI এর আদার ইনকাম কিন্তু HDFC থেকে অনেক বেশি। HDFCর আদার ইনকাম দেখুন এখানে 4585, এখানে
SBI এর আদান ইনকাম 33,716। SBI এর মার্চে 2022 সালের নেট প্রফিট ছিল হচ্ছে 37,183 crore। তাহলে SBI HDFC এখানে দুটো ব্যাংকই বলতে গেলে একই রকম সেম পারফরমেন্স দিচ্ছে, প্রফিট মার্জিন সেম আছে। শুধু জাস্ট HDFC ব্যাংকের ফাইন্যান্সিং প্রফিট অলওয়েজ পজিটিভ আছে, SBI এর সেটা পজিটিভ নেই, আর SBI এর আদার ইনকাম HDFCর থেকে অনেকটাই বেশি। তাহলে কি দাঁড়ালো, SBI প্রফিট কম মানে কি SBI বাজে ব্যাংক? একদমই নয়। SBI HDFC দুটোই হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির ব্যাকবোন বা মেরুদণ্ড বলা যায়। ইন্ডিয়ান ইকোনমি এই দুটো ব্যাংকের উপরে অনেক পরিমাণে ডিপেন্ডেন্ট। SBI একটা পাবলিক সেক্টর ব্যাংক, যার জন্য SBIকে দেশের মানুষের স্বার্থে বা দেশের স্বার্থে বিভিন্ন ডিসিশন নিতে হয়। এমন অনেক ডিসিশন যেটা হয়তো ব্যাংকের জন্য খারাপ কিন্তু দেশের মানুষের জন্য ভালো, গভর্নমেন্টের অর্ডার মতো SBIকে সেই সব ডিসিশন নিতে হয়, যার জন্য SBI এর প্রফিট মার্জিন অলওয়েজ সবসময় বেশি থাকে না। বাট HDFCর ক্ষেত্রে ব্যাপারটা, HDFC যেহেতু প্রাইভেট ব্যাংক, HDFCকে সবসময় দেশের মানুষের কথা বা গভর্নমেন্টের কথা শুনতে হবে এমন কোনো মানে নেই। HDFC সবসময় ব্যাংকের প্রফিটেবিলিটি কী করে বাড়ে সেই দিকে নজর রাখে, যার জন্য HDFCর প্রফিট সবসময় বেশি থাকে, আর প্রফিট বেশি থাকলেই ভ্যালুয়েশন বেশি থাকে। তুল্যমূল্য বিচার করতে গেলে আরও একটা জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে গ্রস NPA পার্সেন্টেজ। NPA স্ট্যান্ডস ফর নন পারফর্মিং অ্যাসেটস, মানে ব্যাংক যত টাকা লোন বাজারে দিয়েছে তার মধ্যে কত টাকা ব্যাড লোন হয়ে গেছে। এই ব্যাড লোন মানে হচ্ছে যে লোন বা যে টাকাটা আর উদ্ধার করা সম্ভব নয়। যে লোন নিয়েছে সে আইদার টাকাটা দিতে পারছে না ফেরত, বা সে টাকাটা নিয়ে পালিয়ে গেছে, যেরকম বিজয় মালিয়া বা নীরব মোদি এক্সেট্রা। এই গ্রস NPA পার্সেন্টেজ SBI এর ক্ষেত্রে 4.82% আর HDFCর ক্ষেত্রে 1.28%। তাহলে দেখা যাচ্ছে HDFC SBI এর তুলনায় গ্রস NPA পার্সেন্টেজের দিক থেকে অনেকটা এগিয়ে। মানে HDFC কিন্তু যাকে তাকে লোন দেয় না, বা দিলেও সেটা কিভাবে উদ্ধার করতে হয় সেটা SBI এর থেকে HDFC আরও ভালো জানে। তাহলে এই ছিল ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমের বিজনেস মডেল। আপনিও চাইলে একটা ব্যাংক খুলতেই পারেন, কারণ ব্যাংকিং একটা বিজনেস, আর টেকনিক্যালি স্পিকিং যে কেউ যে কোনো বিজনেস করতেই পারে, কোনো অসুবিধা নেই। বাস আপনাকে শুধু একটা 500 কোটি টাকার পুঁজি জোগাড় করতে হবে। কারণ বিভিন্ন এস্টিমেট করে দেখা গেছে ইন্ডিয়াতে প্রাইভেট ব্যাংক খুলতে গেলে মোটামুটি 500 কোটি টাকার পুঁজি লাগে, আর RBI আর সেবির কিছু পারমিশন লাগে। তাহলে আপনিও ব্যাংক খোলার জন্য তোড়জোড় শুরু করুন। আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ভিডিও থেকে কোনো ভ্যালু অ্যাড হয়ে থাকে তাহলে ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।